হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমোলজি। আজকে আমরা রেডক্স রিয়াকশনের শ্রেণী বিভাগ বা ক্লাসিফিকেশন পড়ব বা টাইপ অফ রেডক্স রিয়াকশন শিখব। ঠিক আছে, যে রেডক্স রিয়াকশনগুলোকে কত ভাগে ভাগ করা যায় বা কীরকম রেডক্স রিয়াকশন হতে পারে। তো প্রথমেই আমরা 1 নম্বর দেখব কম্বিনেশন রিয়াকশন, যেটাকে আমরা বাংলায় বলি সংযোগ বিক্রিয়া। 2 নম্বর ডিকম্পোজিশন রিয়াকশন বা বিয়োজন বিক্রিয়া, যেখানে বিয়োজিত হবে। 3 নম্বর ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, যেটাকে আমরা বলবো প্রতিস্থাপন বিক্রিয়া। 4 নম্বর ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন, যেটাকে আমরা বলবো অসমঞ্জস বিক্রিয়া। 5 নম্বর কমপ্রপোর্শনেশন রিয়াকশন, যেটাকে আমরা বলবো সমঞ্জস বিক্রিয়া। 6 ইন্টারমলিকিউলার রেডক্স রিয়াকশন, অর্থাৎ আন্তঃআণবিক জারণ বিজারণ বিক্রিয়া। আর 7 নম্বর ইন্ট্রামলিকিউলার রেডক্স রিয়াকশন, যেটাকে বলবো অন্তঃআণবিক জারণ বিজারণ বিক্রিয়া। তো শুরু করা যাক আজকের ক্লাস। চলো দেখো, প্রথমে তাহলে আমরা কি শিখব? কম্বিনেশন। ফার্স্ট আমরা 1 নম্বর শিখব কম্বিনেশন রিয়াকশন। দেখো, কম্বিনেশন রিয়াকশন মানে হলো সংযোগ বিক্রিয়া। কি হবে এই ক্ষেত্রে? এই ক্ষেত্রে জাস্ট কী হবে? সংযোগ হবে, অর্থাৎ কম্বাইন হবে। অর্থাৎ ধরো এরকম আমরা নিয়েছি এ আর বি, দুটো পদার্থ আছে এ এবং বি, ঠিক আছে? এবং তারা কি করবে? জাস্ট কম্বাইন করবে। তারা কি হবে? কম্বাইন বা সংযোগ করবে, এবং এর ফলে কি হবে? একটা রেডক্স রিয়াকশন ঘটবে। ঘটে একটা নতুন প্রোডাক্ট তৈরি করবে সি। ঠিক আছে, তাহলে এ ও বি দুটো পদার্থ আছে, সেই দুটো পদার্থ পরস্পর যুক্ত হয়ে সি উৎপন্ন করবে। এখানে একটা জিনিস মাথায় রাখবে যে এ বা বি এই দুজনেই মৌলিক পদার্থ হতে পারে। ঠিক আছে, মৌলিক পদার্থ হতে পারে, দুজনেই মৌলিক পদার্থ হতে পারে, অথবা একজন হতে পারে। তাহলে কি এক বা উভয় কি হবে? উভয় পদার্থ কি হবে? মৌলিক হবে। মৌলিক মানে কি জানো তোমরা? মৌলিক মানে সেম এলিমেন্ট দ্বারা তৈরি। সেম এলিমেন্ট, ধরো একটার মধ্যে শুধু সোডিয়াম আছে, তো সোডিয়ামকে আমরা মৌলিক বলবো। বা ধরো এরকম আছে ওটুকে আমরা মৌলিক বলতে পারি। কেন? কারণ সেই ক্ষেত্রে দুটো সেম অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে O2 তৈরি করেছে, O প্লাস O, যার জন্য এটা O2 বলতে পারি। তার মানে O2 কি একটা মৌলিক পদার্থ। স্পেশালি তুমি যদি O বলো, সেটাও মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ কোনটা? যেখানে ডিফারেন্ট অ্যাটম থাকবে। ধরো C প্লাস O2, এই দুজন যোগ হয়ে তৈরি করেছে CO2, তো এটাকে আমরা বলবো যৌগিক পদার্থ। ঠিক আছে, তো চলো তাহলে আমরা কি হবে, কি বললাম যে এ এবং বি এটা দুজনেই মৌলিক পদার্থ হতে পারে, বা যে কোনো একজন মৌলিক পদার্থ হতে পারে। তারা কি করবে? পরস্পরের সাথে কম্বাইন হবে, কম্বাইন হয়ে কি করবে? একটা নতুন প্রোডাক্ট সি উৎপন্ন করবে। আমরা এক্সাম্পল নিলেই ব্যাপারটা আমরা ক্লিয়ারলি বুঝে যাব। দেখো, প্রথমে আমি 1 নম্বর এক্সাম্পল নিচ্ছি। সি, যেটা আমরা জানি সলিড স্টেটে থাকে, প্লাস O2। এই সি প্লাস O2 গ্যাস, একে যদি আমরা হিট করি তাহলে কি হবে? CO2 গ্যাস উৎপন্ন করবে। CO2 গ্যাস উৎপন্ন করবে, তাই তো? এবার দেখো, এই ক্ষেত্রে এই কার্বনের অক্সিডেশন নাম্বার কত? দেখো, কার্বন গ্রাউন্ড স্টেটে আছে, যার জন্য এর অক্সিডেশন নাম্বার হবে 0। অক্সিজেনের ক্ষেত্রেও 0, এবং সেটা থেকে কি হয়ে গেল? দেখো, এই কার্বনের ক্ষেত্রে কত? কার্বনের ক্ষেত্রে হয়ে যাচ্ছে +4, আর অক্সিজেনের ক্ষেত্রে -2। তাহলে আলটিমেট কি হলো? দেখো, এই ক্ষেত্রে 0 থেকে +4 হচ্ছে, মানে অক্সিডাইজ হচ্ছে, আর 0 থেকে -2 হচ্ছে, অর্থাৎ কি হচ্ছে? রিডিউস হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে একই সঙ্গে রিডাকশান ঘটছে, অক্সিজেনের রিডাকশান হচ্ছে, আর কার্বনের অক্সিডেশন হচ্ছে, যার জন্য এটা কি? একটা রেডক্স রিয়াকশন, তাই তো? দুটো বিক্রিয়া একসঙ্গে ঘটছে। তাহলে এই জন্য এটাকে আমরা কি বলতে পারি? এবং দেখো, এই ক্ষেত্রে দুটো পদার্থ কার্বন এবং অক্সিজেন, দেখো এই ক্ষেত্রে দুটোই কিন্তু মৌলিক পদার্থ। কার্বন নিজেও মৌলিক পদার্থ, অক্সিজেন নিজেও মৌলিক পদার্থ। সেখান থেকে CO2 তৈরি করেছে, একটা সি প্রোডাক্ট তৈরি করেছে। তার মানে কি দেখলাম? A প্লাস বি রিয়াকশন করে সি উৎপন্ন করলো। এবং এই বিক্রিয়াটাকে আমরা বাংলায় বলতে পারি দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া, যেমন ধরো যে কোনো কিছু পোড়ানো হয়, যেমন কাঠ পোড়ানো হয়, কাঠের মধ্যে কার্বন থাকে, সেই কার্বন বাইরের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে CO2 গ্যাস উৎপন্ন করে, যে ধোঁয়া উৎপন্ন হয় সেটা CO2 গ্যাসের। ঠিক আছে, নেক্সট যদি আমরা কোনো এক্সাম্পল করতে চাই, দেখো নেক্সট এক্সাম্পল ধরো এরকম নিলাম আমরা ম্যাগনেশিয়াম। ঠিক আছে, ম্যাগনেশিয়াম প্লাস N2, এই ম্যাগনেশিয়াম প্লাস N2কে নিয়েও যদি আমরা হিট করি,
তাহলে সেই ক্ষেত্রে কি তৈরি হবে Mg3N2। তো ব্যালেন্সের জন্য আমরা কি করব, এখানে আমরা 3 বসাবো, ব্যাস এটাই আমরা ব্যালেন্স করব। তাহলে দেখো ম্যাগনেসিয়াম একটা সলিড আর N2 হলো গ্যাস, এবং যে প্রোডাক্ট উৎপন্ন করলো সেটাও আমাদের সলিড। তো রিয়াকশন দেখো এই ক্ষেত্রে প্রথমে ম্যাগনেসিয়ামের অক্সিডেশন নাম্বার কত 0, N2 0, এবং সেক্ষেত্রে এটার কি হয়ে যাচ্ছে +2 আর এর কি হয়ে যাচ্ছে -3। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দেখো একই সঙ্গে 0 থেকে +2 হচ্ছে, অর্থাৎ এটা অক্সিডাইজ হচ্ছে, আর N2 কি হচ্ছে রিডিউস হচ্ছে। তার মানে এটাও কি একই সঙ্গে রেডক্স হচ্ছে প্লাস একই সঙ্গে কম্বিনেশন হচ্ছে। ঠিক আছে, দুটো একসঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, Mg আর N2 পরস্পর যুক্ত হয়ে Mg3N2 করলো। তার মানে কি এটাও একটা আমাদের কম্বিনেশন রিয়াকশনের উদাহরণ। লাস্ট আর একটা আমরা এক্সাম্পল দিব। দেখো এই ক্ষেত্রে আমরা একটা যৌগিক পদার্থ নিচ্ছি CH4 আর একটা নিচ্ছি O2। ঠিক আছে, CH4 একটি যৌগিক পদার্থ, কিন্তু O2 একটা এলিমেন্টাল ফর্মে আছে, তাই তো? তার মানে এটা মৌলিক পদার্থ। তো তাদের যদি আমরা দহন করি, দহন করা মানে পোড়ানো, যদি আমরা পোড়াই বা হিট যদি দেওয়া হয়, তাহলে এই ক্ষেত্রে দেখো সি এর সঙ্গে O2 যুক্ত হয়ে CO2 গ্যাস তৈরি করবে, আর হাইড্রোজেনের সঙ্গে O2 যুক্ত হয়ে কি তৈরি করবে H2O তৈরি করবে। এবার আমরা ব্যালেন্স করব, এদিকে 4টা হাইড্রোজেন আছে, তাহলে এদিকেও আমাদের 4টা হাইড্রোজেন করতে হবে। তাহলে 4টা হাইড্রোজেন করতে গিয়ে দেখছি আমরা এদিকে অক্সিজেন এদিকে 2টা আর এদিকে 2টা, মোট 4টা। তাহলে আমি সামনে জাস্ট 2 বসিয়ে দেবো, আমাদের ব্যালেন্স হয়ে গেল। এবার দেখো এই ক্ষেত্রে কার্বনের অক্সিডেশন নাম্বার কত, কার্বনের অক্সিডেশন নাম্বার এই ক্ষেত্রে ছিল -4, তাই না? এক্ষেত্রে ছিল -4, এটা ছিল 0, এটা হয়ে গেল কি কার্বন হয়ে গেল +4, আর অক্সিজেন কি হয়ে গেল এক্ষেত্রে -2। তাহলে দেখো একই সঙ্গে কি হচ্ছে অক্সিডেশন হচ্ছে, আর এই ক্ষেত্রে একই সঙ্গে কি হচ্ছে রিডাকশন হচ্ছে। তার মানে দেখো এই ক্ষেত্রে দুজনে যুক্ত হয়ে আমাদের এরকম একটি নতুন প্রোডাক্ট C আর H2 উৎপন্ন করলো, CO2 আর H2। ঠিক আছে, এটাকেও আমরা কিন্তু কম্বিনেশন রিয়াকশন বলতে পারি। ওকে, নেক্সট তাহলে এবার আমরা করব ডিকম্পোজিশন রিয়াকশন। চলো, ডিকম্পোজিশন রিয়াকশন। এই ক্ষেত্রে কি এটা জাস্ট ডিকম্পোজিশনের বাংলা কি, এটা বাংলা হলো বলো, ডিকম্পোজিশন মানে কি আমরা বিয়োজন করব, জাস্ট বিয়োজিত করব, যার জন্য এটাকে বলা হয় বিয়োজন বিক্রিয়া। এটা জাস্ট অপোজিট রিয়াকশন অফ কম্বিনেশন রিয়াকশন। কম্বিনেশনে কি হয়েছিল, কম্বিনেশনে দুটো A আর B পরস্পর যুক্ত হয়ে C উৎপন্ন করছিল। এই ক্ষেত্রে কী হবে উল্টো, মানে কি C থেকে তাহলে A + B উৎপন্ন করবে, C ভাঙবো আমরা হিট দিয়ে, তাহলে সেই ক্ষেত্রে কী হবে A + B উৎপন্ন হবে। ক্লিয়ার একদম? ঠিক আছে, তাহলে দেখো এবার এই যে C থেকে যে A + B উৎপন্ন করবে, এর মধ্যে যে কোনো একটি মৌলিক অবস্থায় থাকবে, যে কোনো একটি মৌলিক অবস্থায় থাকবে। ঠিক আছে, A বা B মৌলিক অবস্থায় থাকবে। যেমন ধরো আমরা এক্সাম্পলে আসি, দেখো যদি আমরা H2O লিকুইডকে হিট করি, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি হবে, ম্যাক্সিমাম হিট করছি, সেই ক্ষেত্রে কি হবে H2 গ্যাস উৎপন্ন করবে, 2H2, আমি সামনে এখানে 2 নিয়ে নিচ্ছি, প্লাস O2 গ্যাস। অর্থাৎ জলকে যদি ম্যাক্সিমাম হিট করা হয় সেই ক্ষেত্রে কি উৎপন্ন করবে হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। দেখো এই ক্ষেত্রে কিন্তু দুটোই মৌলিক, এটাও মৌলিক এটাও মৌলিক। তো আমি কি বলছিলাম যে বিয়োজন বিক্রিয়ায় যে কোনো একটি মিনিমাম যে কোনো একটি মৌলিক হবে। তো আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি দুটোই কিন্তু মৌলিক হয়েছে। এবং যদি আমরা অক্সিডেশন নাম্বারের ক্ষেত্রে চেক করি, তো আমরা দেখবো এখানে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার কত আছে +1, আর এই অক্সিজেনের -2, এই ক্ষেত্রে কত হয়ে গেল 0, এই ক্ষেত্রে কত হয়ে গেল 0। তার মানে অক্সিজেন -2 থেকে 0 হয়েছে, তার মানে কি জারণ হয়েছে, অক্সিডেশন নাম্বার বৃদ্ধি পেয়েছে, এটাকে আমরা বলবো জারণ। আর হাইড্রোজেনের ক্ষেত্রে কি +1 থেকে 0 হয়েছে, তো এই ক্ষেত্রে আমরা এটা কি বলবো বিজারণ, জারণ সংখ্যা হ্রাস পেয়েছে। আর আমরা জানি জারণ সংখ্যা হ্রাস মানে কি বিজারণ, তাই তো? দেখো নেক্সট আমরা এক্সাম্পল করব একটা, নেক্সট সেম এক্সাম্পল করব। দেখো যদি এরকম থাকে NaH
সোডিয়াম হাইড্রাইড, এটা একটা মেটাল হাইড্রাইড। এই ক্ষেত্রে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার কী হয়? -1, এর আগের ক্লাসে শিখিয়েছি, এটা +1। তো এটাকে যদি আমরা জাস্ট হিট করি, এটা একটা সলিড স্টেটে থাকে, এটাকে যদি হিট করি এখান থেকে কি উৎপন্ন করবে? Na+H2 গ্যাস। তো দেখো H2 করতে গেলে আমাদের এদিকে দুটো হাইড্রোজেন লাগবে, সামনে আমি 2 বসিয়ে দিচ্ছি, আর এটা 2Na করে দিচ্ছি। তো দেখো এই ক্ষেত্রে সোডিয়াম হাইড্রাইডকে যদি উত্তপ্ত করা হয় তাহলেও কিন্তু আমাদের সোডিয়াম উৎপন্ন করছে এবং H2 উৎপন্ন করছে। দেখো H2 অক্সিডেশন নাম্বার কত? 0, সোডিয়ামের 0। তো সোডিয়াম কি হলো? +1 থেকে 0 হলো, অর্থাৎ বিজারণ হলো। আর -1 থেকে 0 হলো, অর্থাৎ জারণ হলো। তাহলে এই ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? একই সঙ্গে জারণ বিজারণ দুটো একসঙ্গেই ঘটছে। ঠিক আছে, জারণ বিজারণ একই সঙ্গে ঘটছে, প্লাস কি হচ্ছে? ডিকম্পোজ হচ্ছে। ডিকম্পোজ মানে বিয়োজিত হচ্ছে, ভেঙে যাচ্ছে, দুটো আলাদা হয়ে যাচ্ছে। NaH আলাদা হয়ে সোডিয়াম এবং H2 উৎপন্ন করেছে, এবং এই ক্ষেত্রে দুটো প্রোডাক্টই কিন্তু মৌলিক অবস্থায় আছে, মৌলিক অবস্থায় আছে। ঠিক আছে, চলো নেক্সট এক্সাম্পল। দেখো আমরা এরকম একটা এক্সাম্পল নিতে পারি। ধরো এক্ষেত্রে আছে যেটা তোমরা অক্সিজেন প্রস্তুত করেছিলে, KClO3, পটাশিয়াম ক্লোরেট। এটাকে যদি আমরা হিট করি, হিট করলে কী হবে? এই ক্ষেত্রে KCl উৎপন্ন করবে প্লাস O2 গ্যাস উৎপন্ন করবে। তো জাস্ট ব্যালেন্সের জন্য দেখো এখানে 3 আছে, আমি সেখানে 3 বসিয়ে নিলাম। হ্যাঁ, তাহলে 6টা অক্সিজেন হয়ে গেলাম, সামনে 2 বসাচ্ছি, এখানে 2 KCl করছি। দেখো এই ক্ষেত্রেও আমাদের কি হলো? এই ক্ষেত্রেও কিন্তু বিয়োজিত হয়ে গেল। পটাশিয়াম ক্লোরেটকে যখন উত্তপ্ত করা হয় 600 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছিতে, তখন সেটা ভেঙে গিয়ে KCl এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। দেখো এই ক্ষেত্রে যদি অক্সিডেশন নাম্বারগুলো আমরা চেক করি, তাহলে দেখো পটাশিয়ামের কত হবে? এই ক্ষেত্রে পটাশিয়ামের +1, অক্সিজেনের -2, তাহলে ক্লোরিনের হবে +5। তোমাদের যেরকম সূত্রের আকারে শেখানো হয়েছে, এক্স ধরে ক্লোরিনের এক্স ধরবে, দেখবে +5 বেরোবে। এবং সেই ক্ষেত্রে এটার ক্ষেত্রে কত হবে? পটাশিয়াম যেহেতু ক্ষার ধাতু সবসময় +1, ক্ষার ধাতু সবসময় +1, আর Cl এর -1 হচ্ছে, আর এটা হচ্ছে 0। তার মানে দেখো অক্সিজেন কি হচ্ছে? -2 থেকে 0 হচ্ছে, মানে জারণ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, মানে জারণ। আর ক্লোরিনের কি হচ্ছে? দেখো +5 থেকে -1 হচ্ছে, অর্থাৎ এটা বিজারণ। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এরকম এক্সাম্পলের ক্ষেত্রে বিয়োজন বিক্রিয়ার ক্ষেত্রেও কিন্তু আমাদের জারণ বিজারণ একই সঙ্গে ঘটছে। ঠিক আছে, কিন্তু তোমাদের একটা বিষয় আমি জানিয়ে রাখি নোটবুক দিয়ে, মাথায় রাখবে সব বিয়োজন বিক্রিয়া রেডক্স রিঅ্যাকশন নাও হতে পারে, রেডক্স রিঅ্যাকশন নাও হতে পারে। মানে রেডক্স রিঅ্যাকশন হবেই এরকম কোনো ব্যাপার নেই, মানে জারণ বিজারণ ঘটবেই এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তাহলে কি বললাম? সব বিয়োজন বিক্রিয়া রেডক্স রিঅ্যাকশন নাও হতে পারে। এক্সাম্পল দেখি তাহলে। ধরো আমরা কি করছি, ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর বা মার্বেল যাই বলো না কেন, একে যদি আমরা ম্যাক্সিমাম হিট করি, প্রায় 1000 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি আমরা ম্যাক্সিমাম হিট করি, তো এটা ভেঙে গিয়ে জাস্ট বিয়োজিত হয়ে তৈরি করবে কি? পোড়াচুন, অর্থাৎ CaO প্লাস CO2 গ্যাস। ঠিক আছে, তো তোমরা যদি এই ক্ষেত্রে লক্ষ্য করো ভালো করে, দেখো এই ক্ষেত্রে আমাদের যে ক্যালসিয়াম আছে তার জারণ সংখ্যা +2, অক্সিজেনের -2, আর এই মাঝখানের যে কার্বন আছে সেই কার্বনের ক্ষেত্রে কত হবে? +4। ঠিক আছে, এবং দেখো এই ক্ষেত্রে ক্যালসিয়ামের কত জারণ সংখ্যা? +2, অক্সিজেনের -2, কার্বনের +4। দেখো এই ক্ষেত্রে কোনো রকম কোনো জারণ সংখ্যার পরিবর্তন হয়নি। ক্যালসিয়ামের এদিকে +2, ক্যালসিয়ামের এদিকে +2, অক্সিজেনের এদিকে -2, অক্সিজেনের এদিকে -2, কার্বনের এদিকে +4, এই ক্ষেত্রেও কার্বনের কিন্তু +4, অর্থাৎ অক্সিডেশন নাম্বারের কোনো পরিবর্তন হয়নি। যার জন্য আমি বলছি যে বিয়োজন বিক্রিয়া মানেই যে সেটা সবসময় রেডক্স রিঅ্যাকশন হতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। ক্লিয়ার একদম? ওকে, চলো নেক্সট। এবার আমরা করব নেক্সট রিঅ্যাকশন, ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন বা প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে জাস্ট একটার পরিবর্তে আর একটা ঢুকবে। ধরো এরকম একটা পদার্থ আছে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। এখানে ধরো আছে X, Y একসঙ্গে যুক্ত আছে,
এবার ধরো জেড আসলো এদের সঙ্গে রিয়াকশন করতে, ঠিক আছে। জেড এসে কি করলো, এই ওয়াইটাকে এক্সচেঞ্জ করে দিল, ওয়াইটাকে এক্সচেঞ্জ করে দিয়ে এখানে এক্স থাকলো, এখানে জেড যুক্ত হয়ে গেল, আর এখান থেকে ওয়াইটা বেরিয়ে গেল। তার মানে কি এক্স ওয়াই ছিল, জেডের সঙ্গে রিয়াকশন হলো, তৈরি হলো এক্স জেড প্লাস ওয়াই, ওয়াই অপসারিত হয়ে গেল। তো যার জন্য এটাকে আমরা কি বলবো, প্রতিস্থাপন, অর্থাৎ একটার পরিবর্তে আরেকটা, একটার পরিবর্তে আরেকটা। তাহলে কি হচ্ছে, একটি পরমাণু, এই ক্ষেত্রে তাহলে আমরা কি বলতে পারি, এই রিয়াকশনে কি হচ্ছে, একটি পরমাণু বা আয়ন অন্য মৌলের পরমাণু বা আয়ন দ্বারা প্রতিস্থাপিত হয়। আচ্ছা, এখানে একটা যুক্ত করে নাও, একটি পরমাণু, একটি যৌগের পরমাণু করে নাও। তাহলে কি বললাম, একটি যৌগ, দেখো এক্স ওয়াই একটি যৌগ ছিল, সেই যৌগের ওয়াই পরমাণুটি জেড দ্বারা, মানে অন্য মৌলের পরমাণু বা আয়ন দ্বারা কি হলো, প্রতিস্থাপিত হলো, ঠিক আছে, তৈরি হয়ে গেল এক্স জেড। ঠিক আছে, এবার দেখো এই যে প্রতিস্থাপন বিক্রিয়া আছে বা ডিসপ্লেসমেন্ট রিয়াকশন আছে, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। প্রতিস্থাপন বিক্রিয়াকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা আমরা কি বলবো, মেটাল ডিসপ্লেসমেন্ট, মেটাল ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ কি ডিসপ্লেসমেন্ট হবে, ধাতু, ধাতু প্রতিস্থাপিত হবে। আর একটা আমরা বলতে পারি নন মেটাল ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ এই ক্ষেত্রে কি হবে, কি প্রতিস্থাপিত হবে, অধাতু প্রতিস্থাপিত হবে। ঠিক আছে, চলো ডিটেলসে বুঝি আমরা। দেখো ফার্স্ট আমরা করব তাহলে মেটাল ডিসপ্লেসমেন্ট। আমরা কি বললাম, তাহলে একটি যৌগ থেকে একটি ধাতু এই ক্ষেত্রে অপসারিত হবে। দেখো একটা এক্সাম্পল আমরা করি, CuSO4, হ্যাঁ, অ্যাকুয়াস আছে, প্লাস একটা ধাতু আসলো জিঙ্ক। জিঙ্ক কি করবে, এই কপার সালফেট থেকে কপারকে প্রতিস্থাপিত করে দেবে, মানে কপারকে সরিয়ে নিজে সেই জায়গা নেবে, অর্থাৎ তৈরি হয়ে যাবে আমাদের প্রোডাক্ট ZnSO4 প্লাস কপার। এবার তোমরা বলতে পারো কেন, কারণ এই জিঙ্ক হলো এই কপারের থেকে জিঙ্ক ভালো বিজারক পদার্থ। বিজারক পদার্থ কাকে বলে আমরা জানি, যে অপরকে বিজারিত করবে। কি করে অপরকে বিজারিত করছে আমরা চেক করি। দেখো এই ক্ষেত্রে কপারের জারণ সংখ্যা ছিল +2, কেন, কারণ SO4 2- হয়, এটা হয় 2-, তো এটা +2, আর এটা কি হলো 0, আর জিঙ্কের কি ছিল 0 থেকে তৈরি হলো +2। আমি কি বললাম, এটা জিঙ্ককে আমরা কেন বিজারক বলছি, কারণ জিঙ্ক অপরকে বিজারিত করছে, কপার 2+ থেকে কপার 0-তে, মানে কপারকে বিজারিত করে দিয়েছে এবং নিজে জারিত হয়েছে 0 থেকে +2, নিজে জারিত হয়েছে 0 থেকে +2, যার জন্য জিঙ্কই বিজারক পদার্থ। কে ভালো বিজারক পদার্থ, জিঙ্ক না কপার? তাহলে এই ক্ষেত্রে কিন্তু জিঙ্ক কপারের থেকে ভালো বিজারক পদার্থ। ক্লিয়ার? তো যার জন্য কি হলো, এই ক্ষেত্রে মেটাল ডিসপ্লেসমেন্ট হলো কি দ্বারা, অপর একটি মেটাল দ্বারা, জিঙ্কের দ্বারা কপার ডিসপ্লেসমেন্ট হয়ে গেল। ঠিক আছে, নেক্সট এক্সাম্পল দেখো নেক্সট এক্সাম্পল। নেক্সট আমরা কি করবো, ধরো এরকম নিচ্ছি V2O5, ঠিক আছে, এর মধ্যে আমরা ক্যালসিয়াম দিয়ে দিলাম, ক্যালসিয়াম দিয়ে আমরা V2 মানে ভ্যানাডিয়াম পেন্টক্সাইডের কি করব, ডিসপ্লেসমেন্ট করাবো। তো দেখো এই ক্ষেত্রে আমরা ভ্যানাডিয়াম দুটো আছে, আমি দুটো ভ্যানাডিয়ামকে প্রতিস্থাপিত করে দিলাম এবং তৈরি করলাম কি এই ক্ষেত্রে CaO। যেহেতু এখানে 5টা O আছে, যার জন্য আমি এখানে 5 নিচ্ছি, এখানে আমি 5 করে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো এই ক্ষেত্রে ক্যালসিয়াম দ্বারা ভ্যানাডিয়ামকে প্রতিস্থাপিত করে দিলাম। ঠিক আছে, ক্যালসিয়াম দ্বারা ভ্যানাডিয়ামকে প্রতিস্থাপিত করে দিলাম। তাহলে তোমরা বলো যে কে এই ক্ষেত্রে ভালো বিজারক? অবশ্যই ক্যালসিয়াম। ক্যালসিয়াম ভ্যানাডিয়ামের চেয়ে ভালো বিজারক পদার্থ। এবং তোমরা যদি অক্সিডেশন নাম্বার দিয়ে বুঝতে চাও, তাহলে দেখো এই ক্ষেত্রে ক্যালসিয়াম ছিল 0, এই ক্ষেত্রে ক্যালসিয়াম হয়ে গেল +2। এই ক্ষেত্রে ভ্যানাডিয়াম কত ছিল, ভ্যানাডিয়াম ছিল +5, +5 থেকে ভ্যানাডিয়াম হয়ে গেল 0। অর্থাৎ ভ্যানাডিয়াম কি হলো, বিজারিত হলো, আর ক্যালসিয়াম কি হলো, জারিত হলো।
আমরা কি জানি, যে পদার্থ অপরকে বিজারিত করে নিজে জারিত হয় তাদের বলা হয় বিজারক পদার্থ। অপরকে যেটা করবে সেটাই তার ক্যারেক্টার হবে। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ক্যালসিয়াম ভ্যানাডিয়ামের চেয়ে ভালো বিজারক পদার্থ। নেক্সট এক্সাম্পল দেখো, প্রচুর প্র্যাকটিস করব আমরা। TiCl4, হ্যাঁ, এর সঙ্গে আমরা ম্যাগনেসিয়ামের বিক্রিয়া করাচ্ছি। দেখো এই ক্ষেত্রে বিক্রিয়া করে এই ক্ষেত্রে টাইটেনিয়ামকে আমরা প্রতিস্থাপিত করে দেবো। টাইটেনিয়াম বেরিয়ে গেল, অপসারিত হয়ে গেল, এবং সেই জায়গা দখল করলো কে? ম্যাগনেসিয়াম। তাহলে MgCl2 উৎপন্ন করলো। তো ব্যালেন্সের জন্য আমরা কি করতে পারি? এখানে আমরা 2 নিতে পারি, এখানে আমরা 2 নিতে পারি, এটা জাস্ট ব্যালেন্সের জন্য। ঠিক আছে, দেখো এই ক্ষেত্রে ম্যাগনেসিয়ামের অক্সিডেশন নাম্বার কত ছিল? 0, হয়ে গেল কত? +2। টাইটেনিয়ামের কত ছিল? +4, হয়ে গেল কত? 0। তাহলে এই ক্ষেত্রেও আমরা কি দেখতে পাচ্ছি? টাইটেনিয়াম নিজে বিজারিত হয়ে গেছে আর ম্যাগনেসিয়াম জারিত হয়েছে। কি বললাম? ম্যাগনেসিয়াম টাইটেনিয়ামকে বিজারিত করে নিজে জারিত হয়েছে, যার জন্য এই ক্ষেত্রে কি ম্যাগনেসিয়াম একটি বিজারক পদার্থ। এবং কোনটা ভালো, ম্যাগনেসিয়াম না টাইটেনিয়াম? অবশ্যই ম্যাগনেসিয়াম গ্রেটার দ্যান টাইটেনিয়াম বিজারক পদার্থের দিক থেকে। ঠিক আছে, নেক্সট দেখো আরও একটা এক্সাম্পল করব আমরা। Cr2O3 প্লাস আমরা এই ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের সঙ্গে রিয়াকশন করাবো। তো কী হবে? অ্যালুমিনিয়াম এই ক্ষেত্রে নিয়েছে, এই ক্ষেত্রে ক্রোমিয়াম ধাতু আছে। আমরা দেখব যে এই ক্ষেত্রে কিন্তু ক্রোমিয়াম অপসারিত হয়ে যাচ্ছে আর সেই জায়গাটা দখল করছে কে? Al, এবং তৈরি করছে Al2O3। Al2O3 ব্যালেন্সের জন্য আমরা কি করব? জাস্ট এখানে 2 বসিয়ে দিচ্ছি। দেখো এবার অক্সিডেশন নাম্বার যদি চেক করতে চাও তাহলে কি হবে? এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা +3, এই ক্ষেত্রে 0, এই ক্ষেত্রে 0, এই ক্ষেত্রে +3। অর্থাৎ অ্যালুমিনিয়াম নিজে জারিত হয়েছে আর Cr3কে কি করেছে? বিজারিত করেছে, যার জন্য কি অ্যালুমিনিয়াম কি একটি বিজারক পদার্থ। জারক বিজারক বুঝতে পারছো তো? তাহলে অ্যালুমিনিয়াম কি বিজারক পদার্থ। এবং যদি ক্রোমিয়াম এবং অ্যালুমিনিয়ামের মধ্যে বিজারক পদার্থ কোনটা ভালো কোনটা কম যদি এরকম বলে তাহলে আমরা অবশ্যই বলবো অ্যালুমিনিয়াম ক্রোমিয়ামের চেয়ে ভালো বিজারক পদার্থ। ক্লিয়ার? এবার দেখো একটা জিনিস, নোটবুক তোমাদের দিচ্ছি, যে ধরো এরকম দেওয়া আছে জিঙ্ক কপারের মধ্যে কার, তাহলে জিঙ্ক ও কপারের মধ্যে মাথায় রাখবে তোমরা জিঙ্কের ইলেকট্রন বর্জন করার প্রবণতা বেশি, তাই জিঙ্ক কি ভালো বিজারক কার থেকে? কপারের থেকে, তাই তো? এই জন্য আমরা কি দেখতে পেলাম যে কপার সালফেট থেকে, কপার সালফেটের সঙ্গে জিঙ্কের বিক্রিয়া করলে কি হচ্ছে? ZnSO4 প্লাস ZnSO4 প্লাস কপার। যদি এরকম বিক্রিয়া দেওয়া থাকতো ZnSO4 প্লাস কপার, তাহলে কি তোমরা এই রিয়াকশন করতে যে সেখান থেকে কপার সালফেট প্লাস জিঙ্ক? না, সেই ক্ষেত্রে কিন্তু হতো না, কারণ সেই ক্ষেত্রে কপার জিঙ্কের তুলনায় কম বিজারক পদার্থ। তাহলে কি বললাম? কপার জিঙ্কের তুলনায় কম বিজারক পদার্থ। ঠিক আছে, বুঝতে পেরেছো তাহলে সবাই? ওকে, তাহলে দেখো এবার আমরা নেক্সট এক্সাম্পলে আসবো। চলো এবার আমরা কি করব? অধাতুর প্রতিস্থাপন। অধাতুর প্রতিস্থাপন। এবার আমরা অধাতুগুলোকে প্রতিস্থাপন করব। চলো, অধাতু মানে তোমরা জানো, যারা ইলেকট্রন বর্জন করতে চায় না তাদের বলা হয় অধাতু। তাহলে এই ক্ষেত্রে কি হবে? অধাতু প্রতিস্থাপিত হবে। অধাতু প্রতিস্থাপিত হবে। অধাতু বলতে কোনগুলো? ধরো এরকম আছে H2 প্রতিস্থাপিত হতে পারে, O2 প্রতিস্থাপিত হতে পারে, Cl2 প্রতিস্থাপিত হতে পারে, Br2 প্রতিস্থাপিত হতে পারে, I2 প্রতিস্থাপিত হতে পারে। ঠিক আছে, তো এইগুলো প্রত্যেকটাই আমরা লিখলাম অধাতু। তো এদের প্রতিস্থাপন যদি ঘটে তবে সেটাকে আমরা বলবো অধাতুর প্রতিস্থাপন বা নন মেটালিক ডিসপ্লেসমেন্ট। এবার দেখো একটা জিনিস তোমরা মাথায় রাখবে, এই যে আমাদের ক্ষার ধাতুগুলো যে আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ক্ষার ধাতু, বা এই যে আমাদের ক্ষারীয় মৃত্তিকা ধাতু আছে, স্পেশালি ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, এরা এই ক্ষার ধাতু আর ক্ষারীয় মৃত্তিকা ধাতু, অ্যালকালি আর্থ মেটাল, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, ঠিক আছে, এরা কি? এরা খুবই স্ট্রং
এরা একটা স্ট্রং রিডিউসিং এজেন্ট, ঠিক আছে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এরা কি করতে পারে, এরা ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করে, ঠান্ডা জলের সাথেই বিক্রিয়া করে H2 গ্যাস প্রতিস্থাপিত করতে পারে। মাথায় রাখবে কিন্তু, প্রতিস্থাপিত করতে পারে, ঠিক আছে। তাহলে এই যে যারা স্ট্রং আছে তারা ঠান্ডা জলের সঙ্গে কি করবে, প্রতিস্থাপন বিক্রিয়া ঘটাতে পারে, ঠিক আছে। দেখো আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, এরকম ধরো যখন একটা এক্সাম্পল নিচ্ছি, এনে আর এর মধ্যে জল দিয়ে দিলাম, কেমন জল হবে সেটা, ঠান্ডা জল, ঠিক আছে। ঠান্ডা জলের মধ্যে আমরা সোডিয়ামকে দিয়ে দিলাম, তো সেই ক্ষেত্রে কি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সেই ক্ষেত্রে প্রচুর পরিমাণে হিট উৎপন্ন হবে এবং কখনো কখনো আগুনও ধরে যেতে পারে এবং আমাদের প্রোডাক্ট তৈরি হবে NaOH প্লাস H2 গ্যাস, ঠিক আছে। তো ব্যালেন্সের জন্য আমরা কী করছি, এখানে 2 নিয়ে নিচ্ছি। তাহলে ঠান্ডা জলের মধ্যে যদি আমি সোডিয়াম দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে সোডিয়াম হাইড্রক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস প্রতিস্থাপন হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু অধাতু প্রতিস্থাপিত হলো, ঠিক আছে। নেক্সট দেখো আমাদের Ca আছে, এই সিওকেও আমরা কি করলাম, জলের মধ্যে, ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম, কোল্ড ওয়াটারের মধ্যে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু রিয়াকশন করে CaOH হোল 2 প্লাস H2 গ্যাস উৎপন্ন করবে, অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা জল থেকে কি হলো, জল থেকে H2 প্রতিস্থাপন ঘটলো, জল থেকে H2 প্রতিস্থাপন ঘটলো এবং সেই জায়গাটা দখল করলো কে, ক্যালসিয়াম, তৈরি হলো ক্যালসিয়াম হাইড্রক্সাইড, যেটাকে আমরা কলিচুন বলে চিনি, ঠিক আছে, আর হাইড্রোজেন গ্যাস প্রতিস্থাপন করলো। এবার চলে আসি আমরা কিছু কম সক্রিয় কিছু মেটালের ক্ষেত্রে, কম সক্রিয় ধাতু, কিছু কম সক্রিয় ধাতু বলতে কি, আমি দুটো এক্সাম্পল নিচ্ছি, Mg আর Fe, ঠিক আছে, Mg আর Fe, মাথায় রাখবে Mg-Fe ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করবে না, এরা ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করবে না, কিন্তু 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 এরা জলীয় বাষ্পের সাথে এরা রিয়াকশন করবে, বুঝতে পারলাম। ঠান্ডা জল হবে না কিন্তু জলীয় বাষ্পের সঙ্গে এরা রিয়াকশন করতে পারে। এক্সাম্পল চলো দেখো, Mg প্লাস H2O, এই H2O কিন্তু জলীয় বাষ্প, কিন্তু এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে কি হবে, তারা MgOH হোল 2 প্লাস H2, অর্থাৎ তারা জলীয় বাষ্প থেকে, এই যে জলীয় বাষ্প আছে, এই জলীয় বাষ্প থেকে তারা কিন্তু হাইড্রোজেন গ্যাসকে প্রতিস্থাপন করতে পারে, ঠিক আছে। বা যদি আমরা এটাও নিই, Fe প্লাস, ব্যালেন্সের জন্য কিছু করতে হবে, জাস্ট এই ক্ষেত্রে 2 বসালেই হয়ে গেল। দেখো Feর ক্ষেত্রে Fe প্লাস H2 আমরা যদি লোহাকে ঠান্ডা জলের মধ্যে দিই কোনো রিয়াকশন হবে না, কিন্তু জলীয় বাষ্পের মধ্যে দিলে, যদি জলীয় বাষ্পের মধ্যে দিই তাহলে কি হবে, Fe2O3 প্লাস H2 গ্যাস উৎপন্ন করবে, Fe2O3 প্লাস H2 গ্যাস, অর্থাৎ জলীয় বাষ্প থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করছে কে, এই Fe, কিন্তু ঠান্ডা জলের সাথে করবে না রিয়াকশন। দেখো এই ক্ষেত্রে কি হবে, ব্যালেন্সের জন্য আমি সামনে এখানে 2 বসিয়ে দিচ্ছি আর H2ওর সামনে আমি 3 বসিয়ে দিচ্ছি, তাহলে এরা কি গেল, এরা গেল কম সক্রিয় ধাতুর গল্প, ঠিক আছে। এবার চলে আসি নেক্সট, আবার কিছু কিছু মেটাল আছে যারা ঠান্ডা জলের সাথে করে না কিন্তু অ্যাসিডের সাথে করে, তাহলে এক্সাম্পল কি করব, এটা কি করবে, কিছু আমি মেটালের এক্সাম্পল নিচ্ছি, কিছু মেটাল আছে যারা কি করবে, ঠান্ডা জলের সাথে রিয়াকশান করবে না কিন্তু অ্যাসিডের সঙ্গে করবে, ঠিক আছে। আবার ধরো কিছু কিছু আছে এরকম মেটাল যারা ধরো জলীয় বাষ্পের সাথে রিয়াকশান করে না, জলীয় বাষ্পের সাথেও রিয়াকশান করবে না কিন্তু অ্যাসিডের সঙ্গে রিয়াকশান করে। তো এরকম এক্সাম্পল আমরা কাদের নিব, এই দুটো যারা জলীয় বাষ্পের সঙ্গে করে না কিন্তু অ্যাসিডের সঙ্গে করে, আমরা নিব ক্যাডমিয়াম এবং টিন। সব এক্সপেরিমেন্টাল কথা বলছি আমি, হ্যাঁ, সব এক্সপেরিমেন্ট করে সায়েন্টিস্টরা দেখছে, বইয়ে লেখা হয়েছে, তার উপর বেস করে বলা হচ্ছে, ঠিক আছে। এবার চলো আমরা কিছু এক্সাম্পল করব। তোমরা একটা জিনিস মাথায় রাখবে,
যে অ্যাসিড প্লাস মেটাল এই ক্ষেত্রে সবসময় কী হবে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। এই রিয়াকশানটা মাথায় রাখবে, ঠিক আছে। দেখো এবার আমি একটা এক্সাম্পল নিচ্ছি। কোন এক্সাম্পল? এটার ক্ষেত্রে ঠান্ডা জলের সাথে রিয়াকশান করবে না, কিন্তু অ্যাসিডের সঙ্গে রিয়াকশান করবে, এর উপর এক্সাম্পল নিচ্ছি। দেখো কী নিচ্ছি, জিঙ্ক প্লাস HCl। আমরা HCl-এর মধ্যে জিঙ্ককে দিয়ে দিলাম, তো কী তৈরি হয়ে যাবে এখান থেকে? ZnCl2 প্লাস H2 গ্যাস, ZnCl2 প্লাস H2 গ্যাস। দেখো এই ক্ষেত্রে ব্যালেন্সের জন্য 2 নিয়ে নিচ্ছি আমরা। জিঙ্কের জারণ সংখ্যা কত? এই ক্ষেত্রে 0, ক্লোরিনের -1, এই ক্ষেত্রে জিঙ্কের হয়ে গেল +2, হাইড্রোজেনের 0, এখানে হাইড্রোজেনের +1। তাহলে দেখো জিঙ্ক থেকে কি হচ্ছে, জিঙ্ক 2+, অর্থাৎ জারণ হচ্ছে এইচের কি হচ্ছে, +1 থেকে 0 হচ্ছে, অর্থাৎ সেই ক্ষেত্রে বিজারিত হচ্ছে। তো আলটিমেট আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য অ্যাসিড থেকে আমরা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারলাম, ঠিক আছে। এবং এটা একটা স্পেশালভাবে তোমরা মাথায় রাখবে, এই রিয়াকশনটা স্পেশালি তোমরা মাথায় রাখবে। দেখো পরীক্ষাগারে আমরা এখান থেকে হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করি, এই পদ্ধতিতে কি করা হয়, ল্যাবরেটরিতে H2 গ্যাস প্রস্তুত করতে এই বিক্রিয়া ব্যবহার করা হয়। ক্লিয়ার? চলো নেক্সট দেখো আমরা আর একটা এক্সাম্পল করব। দেখো এই ক্ষেত্রে Fe আর HCl, Feর সঙ্গে HCl এর বিক্রিয়া করালে কি হবে, সেম কাহিনী, FeCl2 প্লাস H2, ঠিক আছে, FeCl2 প্লাস H2। তো ব্যালেন্সের জন্য আমরা কি করছি, জাস্ট এখানে 2 বসিয়ে দিচ্ছি। তো দেখো এই ক্ষেত্রে জারণ সংখ্যা কি হচ্ছে, Fe0 থেকে +2 +1 থেকে 0, অর্থাৎ এই ক্ষেত্রে H এর জারণ সংখ্যা হ্রাস ঘটছে, বিজারিত হচ্ছে, Fe নিজে জারিত হচ্ছে। এটাও তোমরা মাথায় রাখবে। দেখো এটাও কিন্তু একটা, এই রিয়াকশানটাও একটা ইম্পর্টেন্ট রিয়াকশান, যেটা আমরা ল্যাবে H2 গ্যাস প্রস্তুত করি, ঠিক আছে। ল্যাবে H2 গ্যাস প্রস্তুত করতে এই বিক্রিয়াটাও কিন্তু ব্যবহার করা হয়। দেখো এবার আমরা নেক্সট করব। যদি ধরো আমাদের এরকম দেওয়া থাকে Mg সাথে আমরা HCl এর রিয়াকশান করছে, তাহলে কী হবে তোমরা বলো 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 Mgর কী আছে এই ক্ষেত্রে, MgCl2 প্লাস H2, ওকে। ব্যালেন্সের জন্য জাস্ট 2 এখানে বসিয়ে দাও, ব্যালেন্সের জন্য 2 বসিয়ে দাও। দেখো এই ক্ষেত্রে যদি আমরা এই Fe আর Mgর কথা বলি, Fe আর Mgর কথা, তাহলে Fe এবং Mgর মধ্যে কোনটা বেশি রিয়াক্টিভ? অবশ্যই Mg ইজ মোর রিয়াক্টিভ দ্যান Fe, ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু Fe থেকে Mg বেশি পরিমাণ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। তাহলে কার রিয়াক্টিভিটি বেশি? রিয়াক্টিভিটি কার বেশি হচ্ছে? রিয়াক্টিভিটি বেশি হচ্ছে Mg, অর্থাৎ Mgর সঙ্গে HCl এর বিক্রিয়ায় বেশি পরিমাণ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে এবং বিক্রিয়ার স্পিডটাও খুব বেশি হবে। এবার তোমাদের নিয়ে আসি আরও কিছু স্পেশাল মেটাল নিয়ে। মাথায় রাখবে তোমরা নোটবুক। দেখো সিলভার নাম তো শুনেছ, যেটাকে রূপো বলা হয়, আর গোল্ড, এগুলো আমরা অলংকার হিসেবে ব্যবহার করি, তাই তো। দেখো এগুলো মুক্ত অবস্থায় থাকে, এরা সাধারণত কি থাকে, মুক্ত অবস্থায়, অর্থাৎ কারোর সঙ্গে এরা যুক্ত হয় না। মুক্ত থাকা মানে যুক্ত হয় না, এবং এরা এতটাই কম সক্রিয় যে এরা অ্যাসিডের সঙ্গেও বিক্রিয়া করে না। এরা অ্যাসিডের সঙ্গেও বিক্রিয়া করে না। তাহলে কি বললাম, সিলভার গোল্ড এরা ঠান্ডা জলের সাথে তো করবেই না, ঠান্ডা জলের সাথে কোল্ড ওয়াটার নো রিয়াকশন, হট ওয়াটার নো রিয়াকশন, ভেপার অর্থাৎ জলীয় বাষ্প নো রিয়াকশন, অ্যাসিড নো রিয়াকশন, অর্থাৎ এরা খুবই স্টেবল, যার জন্য এরা মুক্ত অবস্থায় থাকতে পারে, এরা কারোর সঙ্গে রিয়াকশন করে না। এবার দেখো যদি তোমাদের এরকম কোনো কোশ্চেন আসে যে অর্ডার অফ রিডিউসিং পাওয়ার, আমরা অনেক এক্সাম্পল দেখলাম, তো অর্ডার অফ রিডিউসিং পাওয়ার অর্থাৎ বিজারণ ক্ষমতা কার সব থেকে বেশি হবে, এরকম দেওয়া আছে জিঙ্ক, দেওয়া আছে কপার, দেওয়া আছে সিলভার। আমরা জানি সিলভার তো রিয়াকশন করেই না,
আর জিঙ্ক এবং কপারের মধ্যে আমরা প্রথমে দেখে নিয়েছি জিঙ্ক ভালো বিজারক কপারের তুলনায়, যার জন্য জিঙ্ক গ্রেটার কপার গ্রেটার সিলভার। এই অর্ডারটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে এবার আমরা কি করব, এবার আমরা স্পেশালি অন্যান্য যে আরও অধাতু আছে সেগুলোর ক্ষেত্রেও আমরা চেক করতে পারি। দেখো এবার আমরা দেখব ফ্লুরিন ক্লোরিনের ক্ষেত্রে। দেখো এই যে আমাদের ফ্লুরিন বলো বা ক্লোরিন বলো, ব্রোমিন বলো, আয়োডিন বলো, এদের ক্ষেত্রে আমরা বলো সবথেকে জারক পদার্থ কোনটা, সবথেকে ভালো জারক পদার্থ এদের মধ্যে সবথেকে ভালো জারক পদার্থ কোনটা জানো সবাই? পিরিয়ডিক টেবিলেই তো আমরা শিখেছি সবথেকে ভালো জারক পদার্থ হচ্ছে ফ্লুরিন। যার আকার ছোট তার জারণ ধর্ম বেশি। কি বললাম? জারণ ধর্ম কার বেশি? ফ্লুরিনের সবথেকে বেশি। অর্থাৎ ফ্লুরিন কি করতে পারে? প্রত্যেককে এই সিএল বিআর আই কি প্রত্যেককে কি করতে পারে? বিজারিত করতে পারে। অর্থাৎ মাথায় রাখো F2, ঠিক আছে, সিএল মাইনাস বিআর মাইনাস এবং আই মাইনাসকে কি করতে পারে? প্রতিস্থাপিত করতে পারে, প্রতিস্থাপিত করতে পারে, ঠিক আছে? এক্সাম্পল কীরকম দেখো, যদি F2-র সঙ্গে আমরা KCl এর রিয়াকশান করাই তাহলে সেক্ষেত্রে কী হবে? 2KF প্লাস Cl2, 2KF প্লাস Cl2। আমি কি বললাম? এ সব থেকে ভালো জারক পদার্থ। দেখো এক্ষেত্রে F এর জারণ সংখ্যা 0 থেকে -1 হলো আর Cl এর -1 থেকে 0 হলো, অর্থাৎ একে কি করলো? জারিত করে দিচ্ছে আর নিজে বিজারিত হচ্ছে। যার মানে কি? তার মানে ফ্লুরিন সব থেকে ভালো জারক পদার্থ। ফ্লুরিন কি করছে? সবাইকেই সেম রিয়াকশান করতে পারে, সেম রিয়াকশান। আবার একটা জিনিস মাথায় রাখবে, ফ্লুরিন এই F2 জলের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে দেবে? 4HF প্লাস O2 গ্যাসকেও রিলিজ করে, মানে জল থেকে অক্সিজেনকেও প্রতিস্থাপন করে দেয় ফ্লুরিন। এই এতটাই জারক। দেখো এই ক্ষেত্রে 0 থেকে -1 হয়েছে আর এই ক্ষেত্রে -2 থেকে 0 হয়েছে, অর্থাৎ এই ক্ষেত্রেও কি করেছে? যে অক্সিজেনকে কিন্তু জারিত করে দিয়েছে, ঠিক আছে? তার মানে কি? ফ্লুরিন এতটাই বেশি জারক, ফ্লুরিন এতটাই স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট বা জারক পদার্থ যে সিএল বিআর বা আইকে, সিএল মাইনাস বিআর মাইনাস আই মাইনাসকে প্রতিস্থাপনের সময় জল বা জলীয় মাধ্যম ব্যবহার করা হয় না, কারণ এই ফ্লুরিন কি করছে? ফ্লুরিন যখন Cl2কে যখন প্রতিস্থাপন করবে তার সঙ্গে সঙ্গে ও কি করবে? জলের অক্সিজেনকেও প্রতিস্থাপন করে দেবে। বুঝতে পারলে তো? মানে ও খুবই স্ট্রং একটি অক্সিডাইজিং এজেন্ট। বোঝা গেল তো? সব থেকে তাহলে কার অক্সিডাইজিং পাওয়ারটা বেশি? ফ্লুরিন, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। তার মানে আমরা কি বুঝতে পারছি? দেখো এই ফ্লুরিন সবাইকে কি করতে পারে? প্রতিস্থাপন করতে পারে। ক্লোরিন কাকে করবে বলো? ক্লোরিন শুধুমাত্র Br2 আর I2-তে প্রতিস্থাপন করতে পারে, ঠিক আছে? আর Br2 কাকে করবে? Br2 শুধুমাত্র I- থেকে I2-তে রূপান্তর করবে। অর্থাৎ কীরকম এক্সাম্পল আমি বলছি আবার দেখো, তার মানে Cl2 কি করতে পারে? কাকে করবে? Br- বা I- থেকে Br2 বা I2-তে রূপান্তর করতে পারে। আর Br2 কাকে করবে? Br2 শুধুমাত্র I- থেকে কি করবে? I2-তে রূপান্তর করতে পারে। বুঝতে পারছো কি পারছো না বলো? তাহলে এই কিন্তু আমাদের রিয়াকশনের কাহিনী হচ্ছে, ঠিক আছে? এবার দেখো আমি কিছু এক্সাম্পলে চলে আসি। যদি এরকম হয় Cl2 প্লাস KBr, হ্যাঁ KBr, তাহলে কী হবে? সেক্ষেত্রে ব্যালেন্সের জন্য 2 নিয়ে নিচ্ছি, তাহলে সেক্ষেত্রে হবে Br2 প্লাস 2KCl, ঠিক আছে? তাহলে দেখো Cl2 কী করছে? এই KBr থেকে, মানে KBr এর মধ্যে কি আছে? মাইনাস আছে, এটা প্লাস আছে, তো Br মাইনাস থেকে Br2-তে প্রতিস্থাপন করছে, ঠিক আছে? আবার যদি আমি বলি এরকম Cl2 ও কি করবে? Ki নিচ্ছে আমরা এক্সাম্পল হিসাবে, Ki, তো সেই ক্ষেত্রে কি করবে? এটাও I2-তে প্রতিস্থাপন করবে আর নিজে KCl হয়ে যাবে। তো ব্যালেন্সের জন্য 2
2। দেখো, তো এই ছিল আমাদের কি অধাতুর প্রতিস্থাপন। এবার আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি নোটবুক দিয়ে রাখছি, যে ফ্লুরিন মাইনাস থেকে বা ফ্লুরিন মাইনাস আয়নকে F2-তে কিন্তু কোনো রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে, কেমিক্যাল রিয়াকশনের সাহায্যে F2-তে রূপান্তর করা যায় না। এর জন্য আমাদের প্রয়োজন ইলেকট্রোলিসিস অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ। একমাত্র তড়িৎ বিশ্লেষণের সাহায্যেই আমরা F- থেকে F2-তে রূপান্তর করতে পারবো, কারণ এর থেকে ফ্লুরিনের থেকে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট নেই। তো যার জন্য F- থেকে F2-তে রূপান্তর করতে গেলে আমাদের তড়িৎ বিশ্লেষণের কিন্তু প্রয়োজন হবে। ওকে, তাহলে এবার আমাদের নেক্সট যে রিয়াকশন আছে সেটা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। চলো, ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন, যেটাকে আমরা বাংলায় কি বলবো, অসমঞ্জস বিক্রিয়া। অসমঞ্জস বিক্রিয়া দারুণ বিক্রিয়া, এটা স্পেশাল, বারবার করে কিন্তু পরীক্ষাগুলোতে আসে। নিট বলো, জেই বলো, বোর্ড বলো, সব পরীক্ষাতে কিন্তু এই অসমঞ্জস বিক্রিয়া সম্পর্কে বারবার করে কোশ্চেন আসে। এটা একটা ভেরি স্পেশাল একটা রিয়াকশন, ভেরি স্পেশাল রেডক্স রিয়াকশন। হ্যাঁ, দেখো এই ক্ষেত্রে স্পেশালি কি হয়, আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আগে এক্সাম্পলটা নিয়ে আসি। দেখো এই ক্ষেত্রে এক্সাম্পলে কী করবো আমরা, ধরো এরকম নিচ্ছি H2O2। হ্যাঁ, H2O2 থেকে H2O2 যদি ভেঙে যায় তো উৎপন্ন কী করছিল আগের বিক্রিয়ায়, 2H2O + O2। হ্যাঁ, দেখো এই ক্ষেত্রে ব্যালেন্সের জন্য আমার সামনে 2 নিয়ে নিচ্ছি। এবার আমরা কি করছি, দেখো এই ক্ষেত্রে এটা হাইড্রোজেন পারক্সাইড আছে, মানে স্ট্রাকচার এরকম H বন্ড O বন্ড O বন্ড H। তো এই ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা কত, -1, এটার -1, এটার +1, এটা +1। হ্যাঁ, এবং H2ওর মধ্যে অক্সিজেনের জারণ সংখ্যা কত, -2, আর এই অক্সিজেনের জারণ সংখ্যা কত, 0। তাহলে দেখো -1 থেকে একবার জারণ সংখ্যা হ্রাস পেয়ে যাচ্ছে, অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করছে। আবার -1 থেকে দেখো জারণ সংখ্যা বৃদ্ধি পেয়ে 0 হচ্ছে, তাহলে অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করছে। গল্পটা কেমন হচ্ছে, তাহলে যে বিক্রিয়ায় কোনো একটি নির্দিষ্ট মৌলের জারণ সংখ্যা হ্রাস পাবে, একবার বৃদ্ধি পাবে, তাই তো, সেটাকে আমরা বলবো ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন বা অসমঞ্জস বিক্রিয়া। তাহলে কি হচ্ছে, চলো আমি লিখে দিচ্ছি। তাহলে যে বিক্রিয়ায় কোনো মৌলের নির্দিষ্ট জারণ সংখ্যা একই সাথে হ্রাস ও বৃদ্ধি পায়, সেটাকে আমরা কি বলবো, অসমঞ্জস বিক্রিয়া। দেখো এই ক্ষেত্রে -1 থেকে অক্সিজেনের জারণ সংখ্যা -1 থেকে হ্রাস পেয়ে কি হলো, -2, অর্থাৎ বিজারিত হলো। এটা মানে কি, বিজারিত হয়েছে। আবার দেখো -1 থেকে 0 হয়েছে, অর্থাৎ জারিত হয়েছে। জারণ সংখ্যা বৃদ্ধি মানে জারিত। তাহলে একই সঙ্গে দুটোই ঘটছে, জারণ বিজারণ, কার, একটি নির্দিষ্ট মৌলের একই সঙ্গে জারণ বিজারণ দুটোই হচ্ছে। ঠিক আছে, তো মাথায় রাখবে এর কিছু কন্ডিশন আছে, যে মৌলের এরকম ঘটবে তাহলে সেই মৌলের কিছু শর্ত আছে, এমনি এমনি কিন্তু সেই মৌলগুলো এরকম রিয়াকশন করবে না। কি শর্ত, 1 নম্বর শর্ত বলছে মৌলগুলির মিনিমাম 3টি অক্সিডেশন নাম্বার বা জারণ অবস্থা থাকতে হবে, জারণ অবস্থা থাকতে হবেই। যদি 3টি জারণ অবস্থা থাকে তবেই তারা এই ধরনের রিয়াকশনে অংশগ্রহণ করতে পারবে। যেমন দেখো অক্সিজেনের ক্ষেত্রে কি কি জারণ অবস্থা আছে, অক্সিজেনের ক্ষেত্রে জারণ অবস্থা আছে -2, -1, 0, +1। দেখো এই ক্ষেত্রে প্রথমে কি ছিল, -1 ছিল, -1 থেকে কি হলো, একবার -2-তে আসলো, একবার 0-তে গেল, অর্থাৎ একবার জারিত হচ্ছে, একবার বিজারিত হচ্ছে, অর্থাৎ জারণ সংখ্যা একবার হ্রাস পাচ্ছে, জারণ সংখ্যা একবার বৃদ্ধি পাচ্ছে। 2 নম্বর কন্ডিশন কি বলছে,
শুধুমাত্র এরকম থাকলেই হবে না, অনেকগুলো জারণ সংখ্যা আছে, হ্যাঁ, তাহলেই কিন্তু হবে না, সেই মৌল শুধু হবে না, কিন্তু কন্ডিশন আছে আরেকটা। কি বলছে? বিক্রিয়ক পদার্থের মধ্যে মৌলটির জারণ সংখ্যা ইন্টারমিডিয়েট থাকবে। হ্যাঁ, ইন্টারমিডিয়েট মানে কি? মানে একটা অন্তর্বর্তী মানে থাকবে, অন্তর্বর্তী জারণ অবস্থায় থাকবে। শুধুমাত্র ধরো ক্লোরিনের ক্ষেত্রে জারণ সংখ্যা আছে -1, 0, +1, +3, +5, হ্যাঁ, ধরো এরকম আছে ক্লোরিনের ক্ষেত্রে। আমি একটা এক্সাম্পল বলছি, -1, 0, +1, +3, +5, +7, এরকম ধরো ক্লোরিনের জারণ সংখ্যা আছে। যদি তার জারণ সংখ্যা এই অবস্থায় থাকে, -1 অবস্থায়, তাহলে কি ক্লোরিন শুধুমাত্র কি হতে পারে? জারিত হতে পারে। তো শুধুমাত্র জারণ ঘটছে, বিজারণ ঘটবে না, যার জন্য -1 অবস্থায় থাকলে পারে কিন্তু এই ক্ষেত্রে অসমঞ্জস বা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন হবে না। আবার ধরো যদি +7 অবস্থাতে থাকে ক্লোরিন, তাহলে কিন্তু সে কি হতে পারে? শুধুমাত্র জারণ সংখ্যা হ্রাস করে বিজারিত হতে পারে। তার মানেও কিন্তু সেই ক্ষেত্রে শুধু বিজারণ বিক্রিয়া ঘটছে, অর্থাৎ জারণ বিক্রিয়া ঘটছে না, যার জন্য কিন্তু সেটা অসমঞ্জস বিক্রিয়া আমরা বলতে পারি না। কি থাকতে হবে? একটা মাঝখানের একটা ইন্টারমিডিয়েট স্টেটে থাকতে হবে, যে কোনো +1, +3 বা 0 এরকম অবস্থায়, বা +5 এরকম অবস্থায় থাকলেই কি হবে? ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন ঘটবে। কিন্তু -1 বা +7 যদি থাকে, তাহলে কিন্তু ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন ঘটবে না। বুঝতে পারলে তো ব্যাপারটা কেন ঘটবে না? কারণ যদি সব থেকে কম অবস্থায় থাকে, তাহলে কি হবে? জারণ সংখ্যা শুধুমাত্র বাড়াতে পারে, কমাতে তো পারবে না। তো যার জন্য ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন হবে। কারণ ডিসপ্রপোর্শনেশন রিয়াকশনে একই সঙ্গে কি হতে হবে? একই সাথে জারণ সংখ্যার হ্রাস ও বৃদ্ধি ঘটতে হবে। ঠিক আছে? এবার দেখো 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট কি বলছে? বিক্রিয়ায় কি হবে? বিক্রিয়ায় কি হবে? মৌলটির জারণ সংখ্যা কি হবে? একবার বৃদ্ধি পাবে, আবার জারণ সংখ্যা কি হবে? একবার হ্রাস পাবে। ঠিক আছে? একবার জারণ সংখ্যা বৃদ্ধি পাবে, একবার জারণ সংখ্যা হ্রাস পাবে। এবার দেখো নেক্সট এক্সাম্পল। এবার আমরা কিছু এক্সাম্পল করবো এর, হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এক্সাম্পলগুলো করব। নেক্সট এক্সাম্পল ধরো এরকম দেওয়া আছে P4 প্লাস NaOH প্লাস H2O, এর সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? PH3 প্লাস NaH2PO2 তৈরি করবে। অর্থাৎ ফসফরাসের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় ফসফিন উৎপন্ন হবে এবং তার সঙ্গে সোডিয়াম হাইপোফসফাইড উৎপন্ন করবে। দেখো এই ক্ষেত্রে যদি আমরা ব্যালেন্সগুলো আমরা যদি জারণ সংখ্যাগুলো চেক করি, তাহলে কি হচ্ছে? H0, তাই তো? H0 থেকে দেখো এই ক্ষেত্রে জারণ সংখ্যা কত? -3, আর এই ক্ষেত্রে জারণ সংখ্যা কত হচ্ছে? +2 +3, এখানে 1, তাহলে জারণ সংখ্যা হয়ে যাচ্ছে আমাদের কত? এক্ষেত্রে হিসাব করে বলো। তাহলে এই ক্ষেত্রে ফসফরাসের কত হচ্ছে? ফসফরাসের X ধরছি আমরা, আর এক্ষেত্রে +1 +3, আরও তাহলে এক্ষেত্রে হচ্ছে +1, কত হচ্ছে? +1। তাহলে দেখো ফসফরাসের জারণ সংখ্যা 0 থেকে একবার হয়ে যাচ্ছে -3, একবার হয়ে যাচ্ছে +1, অর্থাৎ একবার কি হলো? বিজারিত হলো, একবার হলো জারিত। অর্থাৎ এই বিক্রিয়াটাকে আমরা কি বলতে পারি? ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। কি বলতে পারি? ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। নেক্সট এক্সাম্পল দেখো। নেক্সট এক্সাম্পল ধরো আমাদের কাছে এরকম আছে S8 অর্থাৎ সালফার অণু, তার সঙ্গে NaOH এর রিয়াকশন করাচ্ছি। তো রিয়াকশন করে আমাদের প্রোডাক্ট কি উৎপন্ন করবে? Na2S প্লাস Na2S2O3। ঠিক আছে? দেখো এই বিক্রিয়ায় ব্যালেন্সের জন্য আমরা কি করব? ব্যালেন্সের জন্য সামনে আমরা 12 নিয়ে নিচ্ছি, এখানে আমরা 4 নিয়ে নিচ্ছি, এখানে আমরা 2 নিয়ে নিচ্ছি। 8 4 12, 8 4 12। ঠিক আছে? তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের জারণ সংখ্যা কি হচ্ছে? 0 থেকে এটা হয়ে যাচ্ছে -2,
আর 0 থেকে এটা হয়ে যাচ্ছে কত, এটা হয়ে যাচ্ছে 6 থেকে 2 বাদ 4/2 ইকুয়াল টু +2। তাহলে দেখো একবার কি হচ্ছে, জারণ সংখ্যা 0 থেকে -2 অর্থাৎ বিজারিত হচ্ছে, জারণ সংখ্যা 0 থেকে +2 অর্থাৎ জারিত। 0 থেকে কি হচ্ছে -2, 0 থেকে কি হচ্ছে +2 অর্থাৎ কি হচ্ছে, অক্সিডেশন নাম্বার একবার ডিক্রিজ করছে, একবার অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করছে, যার জন্য এই বিক্রিয়াটাকে আমরা কি বলতে পারি, অসমঞ্জস বিক্রিয়া বা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। ঠিক আছে, আরেকটা আমরা এক্সাম্পল করবো। দেখো এরকম যদি এরকম থাকে, দেখো Cl2 প্লাস NaOH, হ্যাঁ সেক্ষেত্রে কি হচ্ছে NaOCl প্লাস NaCl, NaOCl প্লাস NaCl। দেখো এই ক্ষেত্রে Cl এর জারণ সংখ্যা 0, এই ক্ষেত্রে জারণ সংখ্যা কত হলো, এই ক্ষেত্রে Na প্লাস, তাহলে হচ্ছে এর +1, এর হচ্ছে -2, তাহলে এই কত হচ্ছে এটা +1, তাই তো, আর এর ক্ষেত্রে কত হচ্ছে -1। তাহলে জারণ সংখ্যা একবার 0 থেকে +1 হলো অর্থাৎ অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করলো, জারণ সংখ্যা 0 থেকে -1 হলো অর্থাৎ অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করলো। ঠিক আছে, তো দেখো এই ক্ষেত্রে এটার নাম কি, সোডিয়াম হাইপোক্লোরাইট। কি নাম, সোডিয়াম হাইপোক্লোরাইট। এর সম্পর্কে আমি দুটো কথা আমি বলে দিচ্ছি। NaOCl এটাকে ভাঙলে কি হবে, Na প্লাস আর এই OCl মাইনাস, এটাকে আমরা কি বলবো, হাইপোক্লোরাইট আয়ন। মাথায় রাখবে এই সোডিয়াম হাইপোক্লোরাইট বা এই হাইপোক্লোরাইট আয়ন এটা বিরঞ্জক পদার্থ, বিরঞ্জক পদার্থ অর্থাৎ কোনো রঙিন যৌগকে, কোনো কালার্ড কোনো যৌগকে ও কী করে দেবে, ডিসকালার করে দেবে। তাহলে কি বললাম, এই হাইপোক্লোরাইটের এই ক্যারেক্টার আছে, বিরঞ্জক ধর্ম আছে। আর কি ধর্ম আছে, 1 নম্বর ধর্ম বিরঞ্জন ধর্ম, 2 নম্বর ধর্ম আছে এটি একটি ডিসইনফেক্টেন্ট, ডিসইনফেক্টেন্ট, হ্যাঁ, বা অ্যান্টি মাইক্রোবিয়াল। তো যাই হোক, এগুলো ধীরে ধীরে আমরা কিছু কিছু ইনফরমেশন তোমাদের দিচ্ছি। দেখো এই ক্ষেত্রে তাহলে Cl নিজে জারিত, নিজে কি হয়েছে, এই ক্ষেত্রে 0 থেকে +1 হয়েছে, জারিত হয়েছে, আবার 0 থেকে -1 হয়েছে অর্থাৎ বিজারিত হয়েছে, অর্থাৎ এটিও একটি কি ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। এবার দেখো সেম টাইপে Br2 এবং I2 কিন্তু সেম রিয়াকশান করবে, সেম রিয়াকশান কিন্তু করবে। ঠিক আছে, কীরকম সেম রিয়াকশান বলতে এরকম, ধরো Cl এর Cl2 সঙ্গে যখন NaOH এর বিক্রিয়া যেরকম করালে, এখানে ব্যালেন্সের জন্য আমরা একটু 2 দিয়ে দিই। ঠিক আছে, চলো, ঠিক আছে, তো সেম টাইপের রিয়াকশান Br2 I2 করবে, কিন্তু মাথায় রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, VVI, কিন্তু F2 ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে NaOF উৎপন্ন করবে না। ঠিক আছে, অর্থাৎ F2 ডিসপ্রপোর্শনেশন রিয়াকশনে অংশগ্রহণ করবে না, ডিসপ্রপোর্শনেশন রিয়াকশনে অংশগ্রহণ করবে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা বলছি কিন্তু এটা, হ্যাঁ। এবার কেন করবে না, দেখো এই ফ্লুরিনের ক্ষেত্রে কি হয়, ফ্লুরিনে যদি ইলেকট্রন বিন্যাস করি 2s2 2p5, হ্যাঁ, তো দেখো এর মধ্যে শুধুমাত্র একটি মাত্রই আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, যার জন্য ফ্লুরিনের জারণ সংখ্যা শুধুমাত্র 1 এবং শুধুমাত্র -1, আর F2তে শুধু 0 হয়। তাহলে F এর জারণ সংখ্যা কী হতে পারে, -1 হয় আর 0 হয়। তাহলে দেখো তিনটে তো অক্সিডেশন স্টেট থাকছে না। কিন্তু ক্লোরিন বা ব্রোমিনের ক্ষেত্রে কি হচ্ছে, ক্লোরিন বা ব্রোমিনের ক্ষেত্রে 3s2 3p5 হচ্ছে এবং 3d ফাঁকা থাকছে। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, দেখো ওদের ক্ষেত্রে না এরকম হচ্ছে, এই কি করছে, নর্মালি তো একটা ইলেকট্রন আছে, তো ফার্স্ট এক্সাইটেড স্টেটে একটা চলে আসবে, 3টে হয়ে গেল, সেকেন্ড এক্সাইটেড স্টেটে 2টো এখানে চলে আসলো, তাহলে 4-5টা হয়ে গেল, এবং থার্ড এক্সাইটেড স্টেটেও এইভাবে চলে আসে। এর ফলে কিন্তু এদের জারণ সংখ্যা, ক্লোরিনের জারণ সংখ্যা কী হতে পারে, -1 0 +1 +3 +5 +7। কিন্তু ফ্লুরিনের ক্ষেত্রে জারণ সংখ্যা শুধুমাত্র 0 আর -1 হয়,
যার জন্য ফ্লুরিন কিন্তু ডিসপ্রপোর্শনেশন রিয়াকশনে অংশগ্রহণ করে না, কারণ এর মধ্যে ভ্যাকান্ট ডি অরবিটাল নেই। ফ্লুরিনের মধ্যে ভ্যাকান্ট ডি অরবিটাল নেই, বাকি সবগুলোর ক্ষেত্রে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন প্রত্যেকের মধ্যে ভ্যাকান্ট ডি অরবিটাল আছে। ঠিক আছে, দেখো এবার তোমাদের কিছু কোশ্চেন হোমওয়ার্ক দেওয়া থাকছে, তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। দেখো বলছে কোনগুলি বা কোনটি বা কোনগুলি কোনগুলি অসমঞ্জস বা ডিসপ্রপোর্শনেশন অসমঞ্জস বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। কারা করবে কারা করবে না তোমরা আমাকে জানাবে। এক্সাম্পল কি বলে দিচ্ছি, ClO মাইনাস, ClO2 মাইনাস, ClO3 মাইনাস আর Cl4 মাইনাস। কি করবে, ক্লোরিনের জারণ সংখ্যা বের করবে। হিন্টস দিয়ে দিচ্ছি যে অক্সিডেশন নাম্বার চেক করবে। ক্লোরিনের অক্সিডেশন নাম্বার যদি -1 বা +7 হয় তাহলে সে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশনে অংশগ্রহণ করবে না। অবশ্যই এটাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে কি হচ্ছে, কমেন্ট করবে। নেক্সট আরেকটা তোমাদের কোশ্চেন দিচ্ছি, ধরো এরকম আছে কিউ। তোমাদের অনেকগুলো আমি রিয়াকশন শেখালাম, কম্বিনেশন শেখালাম, তারপর ডিকম্পোজিশন শেখালাম, তারপর হচ্ছে কি বলে ডিসপ্লেসমেন্ট শেখালাম, ডিসপ্রপোর্শনেশন শেখালাম। এই যে 4টা রিয়াকশন শেখালাম, এই 4টা রিয়াকশনের মধ্যে কোনটা কোন রিয়াকশন আমাকে জানাবে। ধরো একটা বলছি N2O2 থেকে তৈরি হয়েছে 2NO, নেক্সট PbNO3 থেকে তৈরি হয়েছে PbO প্লাস NO2 প্লাস O2। ব্যালেন্সের জন্য আমি এখানে 2 নিচ্ছি, এখানে 2 নিচ্ছি, এখানে 2 নিচ্ছি, এখানে হাফ নিচ্ছি। তারপর ধরো NaH এর সঙ্গে জলের বিক্রিয়া করছি, তৈরি হলো NaOH প্লাস H2। আর নেক্সট রিয়াকশন করছি NO2 প্লাস OH মাইনাস থেকে NO2 মাইনাস প্লাস NO3 মাইনাস প্লাস 3H2। ওকে, সরি 3 নয়, এই ক্ষেত্রে 3 না, এটা এই ক্ষেত্রে H2। ব্যালেন্স তো এই ক্ষেত্রে করিনি, বা এখানে 2 দিয়ে দাও। তো দেখো এই ক্ষেত্রে যে আমরা বিক্রিয়াগুলো দিলাম, 4টা বিক্রিয়া ABCD, কোনটা কোন বিক্রিয়া, কোনটা ডিসপ্রপোর্শনেশন, কোনটা ডিসপ্লেসমেন্ট, কোনটা ডিকম্পোজিশন আমাদের কিন্তু জানাবে। ঠিক আছে, এবার দেখো আমাদের নেক্সট রিয়াকশন কম্পোজিশন রিয়াকশন, কম্প্রপোর্শনেশন রিয়াকশন, বাংলায় বলা হয় সমঞ্জস বিক্রিয়া। ঠিক আছে, মাথায় রাখবে এটা জাস্ট অপোজিট রিয়াকশন অফ ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন, জাস্ট অপোজিট রিয়াকশন। তাহলে ওই ক্ষেত্রে আমরা কি করেছিলাম, একটা রিয়াকশন লিখছিলাম, Cl2 সাথে বিক্রিয়া করাচ্ছিলাম। তো এই ক্ষেত্রে যদি এরকম দেওয়া থাকে, দেখো একটা উল্টো রিয়াকশন করাচ্ছি, দেখো ClO মাইনাস প্লাস Cl মাইনাস প্লাস H2O, সেখান থেকে Cl2 প্লাস 2OH মাইনাস। ওই ক্ষেত্রে কি ছিল, একটি নির্দিষ্ট বিক্রিয়কের একটি জারণ সংখ্যা একবার বৃদ্ধি পাচ্ছে একবার হ্রাস পাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের কি থাকবে, এই ক্ষেত্রে আমাদের দুটো বিক্রিয়ক আছে যাদের জারণ সংখ্যা কি মাঝামাঝি জারণ সংখ্যা। দেখো এই ক্ষেত্রে -1, আর এই ক্ষেত্রে কি আছে, এটার আছে কত হচ্ছে, এটা কত হবে বলো, এক্ষেত্রে x ধরছি ইকুয়াল টু x প্লাস x মাইনাস 2 ইকুয়াল টু -1, ওদিকে গেলে হ্যাঁ, তাহলে +1। দেখো এটার +1, তাহলে +1 এবং -1-এর জারণ সংখ্যা আছে কার, বিক্রিয়কের, এবং প্রোডাক্টের জারণ সংখ্যা হবে কি তাদের মাঝখানে, তাদের মধ্যবর্তী জারণ সংখ্যা। অর্থাৎ দুটি বিক্রিয়কের জারণ সংখ্যা যা হবে, দুটি বিক্রিয়কের কোনো নির্দিষ্ট মৌলের যা জারণ সংখ্যা হবে, সেখান থেকে যে প্রোডাক্ট উৎপন্ন হবে তার জারণ সংখ্যা কী হবে, তার মাঝামাঝি হবে। দেখো +1 আর -1-এর মাঝখানে কে আছে, 0। অর্থাৎ এই দুটো থাকবে কার, বিক্রিয়কের, আর এটা হবে প্রোডাক্টের। ক্লিয়ার? আরেকটা এক্সাম্পল দিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো কি করছি এবার, KbRO3 প্লাস KBr প্লাস HCl
সেখান থেকে Br2 প্লাস KCl প্লাস H2O। ব্যালেন্সের জন্য আমরা এখানে 5 নিচ্ছি, এখানে 6 নিচ্ছি, এখানে 3 নিচ্ছি, এখানে 6, এখানে 3 ব্যালেন্সের জন্য। এবার দেখো কি করছে, দেখো আমাদের জারণ সংখ্যা কি আছে, এই বিক্রিয়কের জারণ সংখ্যা +5 ব্রোমিনের, এখানে ব্রোমিনের -1। দেখো আমাদের যে প্রোডাক্ট তৈরি হলো Br2 জারণ সংখ্যা কত 0, তাহলে দুটি বিক্রিয়কের জারণ সংখ্যা, একটার হলো -1, একটার হলো +5, এটা হচ্ছে বিক্রিয়কের জারণ সংখ্যা। এবং যে প্রোডাক্ট উৎপন্ন হলো তার জারণ সংখ্যা কি হলো, তার মাঝামাঝি একটি ভ্যালু, তার মাঝামাঝি একটি ভ্যালু, অর্থাৎ -1-এর আর +5-এর মাঝামাঝি কে 0। এটা হচ্ছে আমাদের মাঝামাঝি একটি ভ্যালু করলাম। ক্লিয়ার? চলো এবার আমাদের লাস্ট একটা ছোট্ট একটা রিয়াকশন আছে, ছোট্ট ইন্টারমলিকিউলার রেডক্স রিয়াকশন। কিচ্ছু না, খুব সিম্পল। ইন্টারমলিকুলার অর্থাৎ দুটো আমাদের যৌগ থাকবে, ধরো এরকম এক্সাম্পল নিচ্ছি Cl2 প্লাস FeCl3। হ্যাঁ, এই ক্ষেত্রে কি হচ্ছে SnCl4 প্লাস FeCl2, এটা প্রোডাক্ট তৈরি হলো। ব্যালেন্সের জন্য কি করব, 2 আর এখানে 2, তাহলে 6, এখানে 2, 6, 8, 4, 8 মিলে গেছে। দেখো এই ক্ষেত্রে আমাদের অক্সিডেশন নাম্বার কত, +2, এটার ক্ষেত্রে +3, এটার ক্ষেত্রে +4, এটার ক্ষেত্রে +2। অর্থাৎ এই ক্ষেত্রে SnCl2 থেকে কি হলো SnCl4, অর্থাৎ এই ক্ষেত্রে কি +2 থেকে +4 হয়েছে, অর্থাৎ এটা অক্সিডেশন ঘটেছে। ওকে, আর এই ক্ষেত্রে কি হয়েছে FeCl3 থেকে FeCl2 হয়েছে, অর্থাৎ +3 থেকে +2 হয়েছে, অর্থাৎ এই ক্ষেত্রে কি হবে রিডাকশন ঘটেছে, তাই তো? তার মানে কি দেখতে পাচ্ছি, একটি নির্দিষ্ট বিক্রিয়ায় দুটি ভিন্ন যৌগ বা যৌগের জারণ বিজারণ ঘটেছে, দুটি ভিন্ন যৌগের জারণ বিজারণ ঘটেছে। এটা দুটি ভিন্ন যৌগ যেহেতু, যার জন্য আমি কি বলছি, এটাকে ইন্টারমলিকিউলার। ইন্টার মানে আন্ত, অর্থাৎ এই একটি যৌগ এই একটি যৌগ, এটাকে ইন্টার। আর ইন্ট্রা যদি বলতাম তাহলে কি করব আমরা, ইন্ট্রার ক্ষেত্রে ইন্ট্রা অর্থাৎ একটি নির্দিষ্ট যৌগেরই হবে, একটি ইন্ট্রামলিকিউলার রেডক্স রিয়াকশন। ইন্ট্রামলিকিউলার, ইন্ট্রা মানে অন্ত, অর্থাৎ দেখো এরকম একটা এক্সাম্পল KClO3, এটাকে যদি আমরা হিট করি তো কি হয়ে যাবে KCl প্লাস O2। দেখো এই ক্ষেত্রে একটি ব্যালেন্সের জন্য ব্যালেন্সটা করে নিই, দেখো এখানে 2 নিয়ে নিচ্ছি, এখানে 2 দিয়ে দিচ্ছি, এখানে 3 দিয়ে দিচ্ছি। এবার দেখো অক্সিডেশন নাম্বার, দেখো এই ক্ষেত্রে ক্লোরিনের অক্সিডেশন নাম্বার +5 আর অক্সিজেনের অক্সিডেশন নাম্বার -2, ক্লোরিনের হয়ে গেল কত -1, অক্সিজেনের 0, অর্থাৎ Cl থেকে কি হলো -1, অর্থাৎ অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করেছে, অর্থাৎ বিজারিত হয়েছে। আবার দেখো একটি নির্দিষ্ট যৌগের একটি এই অ্যাটমের অর্থাৎ অক্সিজেন পরমাণুর কি হচ্ছে জারণ সংখ্যা ইনক্রিজ করছে, -2 থেকে 0 হচ্ছে, ইনক্রিজ করছে। অর্থাৎ এই ক্ষেত্রে কি একটি নির্দিষ্ট যৌগের কি হচ্ছে জারণ ও বিজারণ হচ্ছে। তো এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি ইন্ট্রামলিকিউলার রেডক্স, বা এটাকে আমরা এই নামে বলতে পারি অটো রেডক্স রিয়াকশন। কেন বলতে পারি বলো, কারণ এই ক্ষেত্রে কি হয়েছে, দুটো একই সঙ্গে ঘটেছে। একটি নির্দিষ্ট যৌগের একবার জারণ হয়েছে, একবার বিজারণ হয়েছে। আর ইন্টার কখন বলবো, যখন দুটো আলাদা আলাদা যৌগের এই একটা যৌগ আলাদা আলাদা যৌগের জারণ বিজারণ হবে, তখন সেটাকে বলবো ইন্টার। আর ইন্ট্রা কখন বলবো, কোনো নির্দিষ্ট যৌগেরই যখন জারণ হবে বিজারণ হবে, তখন সেটাকে বলবো ইন্ট্রা। আশা করি সম্পূর্ণ জিনিস তোমরা ঠিকঠাক মতো বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো কমেন্টে অবশ্যই জানাবে। আর থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য, থ্যাংক ইউ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি